শ্রীমঙ্গল বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলের সিলেট বিভাগের মৌলভীবাজার জেলায় অবস্থিত একটি উপজেলা, যা দেশের সবচেয়ে বড় চা বাগান এলাকা হিসেবে পরিচিত। চারদিকে সবুজ চা বাগান, পাহাড়, বন আর শান্ত পরিবেশের জন্য শ্রীমঙ্গলকে অনেক সময় বাংলাদেশের চা নগরীও বলা হয়ে থাকে। কুয়াশা মাখানো শীতের আমেজকে পুরোপুরিভাবে উপভোগ করতে গত 22 ডিসেম্বর রাতের বাস ধরে আমি চলে যাই শ্রীমঙ্গল। শ্রীমঙ্গলে যাওয়া আসা, সিএনজি কিংবা চাঁদের গাড়ি বুক করা থেকে শুরু করে দর্শনীয় স্থান এবং আমার অভিজ্ঞতাগুলো তুলে ধরার চেষ্টা করব আজকের এই ভিডিওতে। আসসালামু আলাইকুম সবাইকে। আমি এখন সাইদাবাদ বাস টার্মিনালে হানি ফিজারের বাস টার্মিনালের সামনে। তো আজকে আমরা যাবো শ্রীমঙ্গলে। ঢাকার সাইদাবাদ বাস টার্মিনাল থেকে রাত 12টার বাস ধরে আমরা রওনা দিই শ্রীমঙ্গলের উদ্দেশ্যে। ঢাকা থেকে রাত 12টায় রওনা হলেও রাস্তায় প্রচুর জ্যাম থাকায় আমাদের বাস শ্রীমঙ্গল পৌঁছায় সকাল 9টায়। শুভ সকাল শ্রীমঙ্গল। আমরা এখন আছি শ্রীমঙ্গলের চৌমুহনীতে। তো বাসের করে যদি আপনি শ্রীমঙ্গলে আসেন তাহলে এই চৌমুহনীতে কিন্তু তারা আপনাকে নামিয়ে দিবে। এরপর এখান থেকে আপনাকে চাঁদের গাড়ি অথবা সিএনজি রিজার্ভ করতে হবে শ্রীমঙ্গল শহর ঘুরে দেখার জন্য। তো আমরা চেষ্টা করবো একটা সিএনজি রিজার্ভ করার, যেহেতু মানুষ কম। সিএনজি কত ভাড়া? কিন্তু আমরা 2200-2500 টাকা স্যার। ওই দিকে ঘুরে লাউয়াছড়া, মাদারপুর লেক, দুর্দান্ত বাগান, আদি নীলকণ্ঠ, লাল পাহাড়, মণিপুরি ভাড়া, দৌলমি, বিদ্যারায় চাপুর। এই বাবার সাথে ভাড়া না নেওয়ায় আমরা নিয়ে নিই অন্য একজন সিএনজি ড্রাইভারকে। তার নাম এবং নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে সে যোগাযোগ করে যেতে পারে। তিনি পুরো একটা দিনের জন্য আমাদের কাছ থেকে নিয়েছিলেন মাত্র 1200 টাকা। এর পাশাপাশি আপনারা যারা অনেক বড় একটা গ্রুপ নিয়ে শ্রীমঙ্গলে আসবেন, আপনারা চাইলে চাঁদের গাড়িতে করেও শ্রীমঙ্গল ঘুরতে পারেন। সেক্ষেত্রে সাপ্তাহিক ছুটির দিনে ভাড়া পড়বে 4000 টাকার আশেপাশে, আর অন্যান্য দিনে আপনার ভাড়া পড়বে 3000 থেকে 3500 টাকা। এবার চলুন একসাথে শ্রীমঙ্গল দেখি। আমি এখন আছি রাবার বাগানে। এখানে কিন্তু অনেক অনেক রাবার গাছ আছে, যেগুলা থেকে রাবার সংগ্রহ করা হয় এবং পরবর্তীতে রাবার দিয়ে বিভিন্ন প্রোডাক্ট উৎপাদন করা হয়। তো এগুলো সব আমার আশেপাশে যা দেখতে পাচ্ছেন সব রাবার গাছ। রাবার বাগান ঘুরে আমরা রওনা হলাম আমাদের পরবর্তী গন্তব্যস্থল লাউয়াছড়া জাতীয় উদ্যানের উদ্দেশ্যে। চলে আসলাম আমার দ্বিতীয় গন্তব্যস্থল লাউয়াছড়া জাতীয় উদ্যানের সামনে। এখানে জন প্রতি প্রবেশ মূল্য 115 টাকা, যেটা আগে ছিল 65 টাকা। জনপ্রতি 115 টাকা টিকিট কেটে চলে আসলাম লাউয়াছড়া জাতীয় উদ্যানে, যেটা কিন্তু একটা সংরক্ষিত বন ছিল আগে। এরপর 1966 সালে এটা জাতীয় উদ্যান হিসেবে ঘোষণা করা হয়। এটার আয়তন প্রায় 250 হেক্টর এবং এখানে কিন্তু সবচেয়ে বেশি যেটা দেখা যায় সেটা হচ্ছে বানর। এর পাশাপাশি এখানে আরও বেশ কিছু প্রজাতির পাখি
এবং প্রাণী আছে। ভিতরে কি কি দেখছো? বানর দেখছো? আর কি দেখছো? আর কিছু দেখো নাই? কেমন লাগছে বলো? তোমার ভালো লাগছে বেশি? ঠিক আছে। করছেন খুব ভালো লাগতেছে। আমরা আসছি নারায়ণগঞ্জ থেকে। ঠিক আচ্ছা। আছে, অনেক ভালো লাগলো। আগে আপনার ঠিক নাম? আছে। আমার নাম আবু বকর সিদ্দিক। আমি ব্যবসা করি। আমার সঙ্গে আমার এক বাস্তি আছে লন্ডন থেকে। ঘোরো শুলে ঘোরো। আমার বাস্তি, আমার ওয়াইফ, আমার বাস্তি আসছে লন্ডন থেকে ঘুরতে আসছে। তাদের চা লেবু বাগান আছে ভিতরে। আচ্ছা, ঠিক আছে আঙ্কেল, আপনি কোথেকে আসছেন? সে ঢাকা থেকে। আমি পড়াশোনা করি হচ্ছে বিউপিতে, আইন বিভাগ ৩য় বর্ষ। গুড গুড। আপনি কি তো- ইউটিউবার? এটা শখ আর কি আমার। গুড গুড, ভেরি গুড। আস্তে আস্তে সব ভালো জি, হবে আর কি। দোয়া করবেন। আপনি চেহারা সুন্দর। এই উদ্যানের মাঝে কিন্তু একটা মসজিদও আছে, আপনি চাইলে এখানে এসে আপনার নামাজ আদায় করে নিতে পারবেন। এইটা একটা ভালো কাজ, যে যারা ঘুরতে আসবে তারা চাইলে তাদের নামাজ যেন কাজে না যায়। আমার পাশে যে রেল লাইন দেখতে পাচ্ছেন, এটা লাগোছড়া জাতীয় উদ্যানের ভিতর দিয়ে যাওয়া রেল লাইন, যেখানে সারাদিনে শুধুমাত্র একবার ট্রেন যায়। এখানে কিন্তু শুটিং হয়েছিল বিখ্যাত অস্কার উইনিং মুভি অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ইন 18 ডেজ, পরিচালক মাইকেল টট এবং হুমায়ুন আহমেদের আমার আছে জীবন। যে এই রেল লাইন থেকে একটু সামনে এগিয়ে গেলে আছে খাসিয়াপুঞ্জি। এখানে ওরা আপনাদের বলবে যে গাইড নেওয়ার জন্য, বাট গাইড লাগে না আসলে, কারণ আমি তো আছি আপনাদের সাথে। আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা খাসিয়াপুঞ্জি যেতে পারবেন কোনো গাইড ছাড়া। এটা কিন্তু সেই রেল লাইন, আমরা এসেছি অপোজিট সাইড থেকে। এই রেল লাইনটা ক্রস করে এই দিক দিয়ে সোজা হেঁটে গেলে আপনি খাসিয়াপুঞ্জি যেতে পারবেন। লাগোছড়া জাতীয় উদ্যানের ভিতরে রেল লাইনটা ক্রস একটু সামনে আসলে কিন্তু সামনে পাবেন একটা ঝিরিপথ। এই ঝিরিপথটা পার হয়ে একটু সামনে এগোলেই কিন্তু আপনি পেয়ে যাবেন সেই খাসিয়াপুঞ্জি। আমরা এখন যাব খাসিয়াপুঞ্জির দিকে এবং দেখব সেখানকার মানুষের জীবনযাত্রা কেমন। দুইটা ঝিরিপথ আর একটা গেট পার হয়ে আমরা চলে এসেছি খাসিয়াপুঞ্জির একদম কাছেই। আমার সামনে আছে পান বাগান। এগুলো কিন্তু সব বড় বড় পান গাছ। এই পান গাছগুলো থেকেই কিন্তু পান সংগ্রহ করে তা বিক্রি করে এই খাসিয়াপুঞ্জি মানুষেরা জীবিকা নির্বাহ করে। খাসিয়াপুঞ্জি ঘোরার এখানেই শেষ। এখন আমরা চলে যাব আমাদের পরবর্তী গন্তব্যস্থল।
এখন আমরা যাচ্ছি শমশেরনগর গল্ফ ক্লাবের দিকে। তো আমাদের পিছনে ওই বাজারে পর্যন্ত সিএনজি আসে, এরপরে সিএনজি আর সামনে আসতে দেয় না, বাকি রাস্তাটা হেঁটে যেতে হয়। তো আমরা এই রাস্তা ধরে এখন হেঁটে হেঁটে সামনের দিকে যাচ্ছি শমশেরনগর গল্ফ ক্লাবের দিকে। মাত্র প্রবেশ করলাম শমশেরনগর গল্ফ মাঠে। সিএনজি যেখানে বাজারে নামিয়ে দেয় ওখান থেকে ভিতরে ঢুকে একটা অটোতে উঠতে হয়, সেখানে জন প্রতি 10 টাকা ভাড়ায় তারা নামিয়ে আপনাকে নেমে দিবে একদম শমশেরনগর গল্ফ ক্লাবের মুখে। এরপরে আপনি ভিতরে হেঁটে হেঁটে ভিতরে প্রবেশ করলেই আপনি উপভোগ করতে পারবেন শমশেরনগর গল্ফ ক্লাবের সৌন্দর্য। এই গল্ফ ক্লাবটা মূলত তৈরি করা হয়েছিল ব্রিটিশ আমলে। এখানে ব্রিটিশ আমলে যে ব্রিটিশ কর্মকর্তারা এই চা বাগানে কাজ করতেন তাদের বিনোদনের জন্য। বর্তমানে এটি বাংলাদেশ সরকারের তত্ত্বাবধানে আছেন। এই গল্ফ মাঠটা অনেক সুন্দর, আশেপাশে চা বাগান আছে, মাঝখানে এই গল্ফ মাঠটা। শমশেরনগর গল্ফ ক্লাব ঘুরে এখন আমরা যাচ্ছি বাংলার কাশ্মীর বিখ্যাত ভিউ পয়েন্ট। এটার নাম কি? পদ্মচড়া চা বাগান। এখন যে জায়গাটাতে আসছে এটাকে বলা হয় বাংলার কাশ্মীর। তো কাশ্মীর তো আমি আসলে কখনো সামনাসামনি যাই নাই, ছবি ভিডিওতে দেখছি, যাই না আসলে কাশ্মীরে বাস্তবে যেতে কেমন লাগে। বাট এই জায়গাটা অনেক সুন্দর, মানে অনেক সুন্দর একটা ভিউ আছে, প্লাস আলাদা একটা ব্যাপার আছে। তো আপনারা যদি কেউ শ্রীমঙ্গলে ঘুরতে আসেন অবশ্যই এই জায়গাটাতে আসতে ভুলবেন না, জায়গাটা সত্যি অনেক সুন্দর। আমি একটু আপনাদের দেখাই জায়গাটা কেমন। বাংলার কাশ্মীর ঘোরা শেষ করে এখন আমরা যাচ্ছি মাধবপুর লেকের উদ্দেশ্যে।
করলাম মাধবপুর লেকে, যেটা পুরো সিএনজি প্রতি টিকিট ভাড়া পড়েছে 30 টাকা। এইটা কিন্তু মূলত একটি কৃত্রিম জলাধার, এটা কোনো প্রাকৃতিক জলাধার না। এই জলাধারটা তৈরি করা হয়েছিল চা বাগানের সেচের কাজে ব্যবহার করার জন্য। পরবর্তীতে এটার অসাধারণ সৌন্দর্যের কারণে এখানে এখন পর্যটক প্রবেশ করে এবং তারা এই জায়গাটা ঘুরে ঘুরে দেখে। এই জায়গায় যেমন আছে কৃত্রিম লেকে নীল নীল পদ্ম, এবং সেই সাথে রয়েছে বিভিন্ন পাহাড়ি টিলা, চা বাগানের টিলা, যেগুলোর উপরে থেকে কিন্তু অসাধারণ সৌন্দর্য উপভোগ করা যায়। সূর্য প্রায় অস্ত যাচ্ছে, আর আমরা এই মাত্র মাধবপুর লেক ঘোরা শেষ করে এখন যাচ্ছে আমাদের শেষ ডেস্টিনেশন নুরজাহান টি এস্টেটের দিকে। তো নুরজাহান টি এস্টেট ঘুরে আমরা শ্রীমঙ্গলের ভ্রমণ সমাপ্ত করব। এখন আসছি আজকের দিনের শেষ গন্তব্যস্থল নুরজাহান টি এস্টেটে। তো বেসিক্যালি যারা শ্রীমঙ্গলে ঘুরতে আসে তারা সবার প্রথমে আসে নুরজাহান টি এস্টেটে, কিন্তু আমাদের বাস রাস্তায় অনেক জ্যাম থাকার কারণে অনেক লেটে শ্রীমঙ্গলে পৌঁছায়, যার ফলে আমরা সিদ্ধান্ত নেই আগে সব জায়গায় ঘুরে আমাদের যাত্রা শেষ করবো এই নুরজাহান টি এস্টেট দিয়ে। তো তার কারণে সবার শেষে নুরজাহান টি এস্টেটে আসা। নুরজাহান টি এস্টেট অনেক সুন্দর, মানে এখন পর্যন্ত যতগুলো চা বাগান দেখেছি সবচাইতে আমার কাছে এটা পার্সোনালি বেশি ভালো লেগেছে। আপনাদের আমি দেখাই, না দেখলে আসলে বুঝতে পারবেন। পিছনে নুরজাহান টি এস্টেট বাংলাদেশের সবচেয়ে প্রাচীন চা বাগানগুলোর মাঝে একটা। তো সেই সাথে আমরা এখন নুরজাহান টি এস্টেট ঘুরে আজকের এই শ্রীমঙ্গল সফর শেষ করলাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। অ্যান্ড দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। টিল নাও, টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।